স্টুডেন্টস, আগের দিন আমি তোমাদের মেডিটেরিয়ান ভেজিটেশনের আগ অবধি পড়িয়েছিলাম। আশা করি তোমরা ওই দুটো ভিডিও দেখে থার্ড পার্টটা দেখছো, কারণ ওই ভিডিওগুলো না দেখলে এটা মানে এই ভিডিওটা শুনলে বা বুঝলে কিন্তু প্রবলেম হবে। তাই আমি রিকোয়েস্ট করব, যারা আগের ভিডিও পার্টগুলো দেখোনি ওই দুটো পার্ট দেখে এটা দেখো। আর দেখবে আমার প্লেলিস্ট করা রয়েছে, তোমরা যদি ভিডিওগুলো খুঁজতে প্রবলেম হয়, যদিও সিরিয়ালি করছি, তাও তোমরা প্লেলিস্ট থেকে চাইলে চেক করে নিতে পারো। তো দেখো, এবার আসছে নাম্বার 3, মেডিটেরেনিয়ান ভেজিটেশন। তো বলেছে এটা কোথায় পাওয়া যায়? আফ্রিকার নর্থ ওয়েস্ট আর সাউথ ওয়েস্ট পার্টে। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখতে হবে। আর অ্যাজ ইউজুয়াল আমি আগের দিন বলেছিলাম যেরকম চার্ট করে নিতে, যে আফ্রিকার কোথায় পাওয়া যায় সেটা একটা পয়েন্ট করবে। নেক্সট পয়েন্ট হচ্ছে রেনফল কতটুকু হয়। এখানে যেমন বলেছে দেখো 50 থেকে 100 সেন্টিমিটার। সামারটা হচ্ছে রেনলেস, মানে গরমের সময় কোনো বৃষ্টি হয় না। লিভস অফ দ্য ট্রিজ আর কাভার্ড উইথ আ ওয়্যাক্স লাইক সাবস্টেন্স, মানে যেরকম আমাদের ডেজার্ট রিজিয়নে হয়ে থাকে। ঠিক আছে, যে ওয়্যাক্স লাইক মানে কি, মোমের মতন পদার্থ দিয়ে ডেজার্ট রিজিয়নের গাছগুলো ঢাকা থাকে। তো সেরকমই এখানেও সেম। তো কী কী গাছ পাওয়া যায় না, অলিভ, ওক, ওয়ালনাট, ফিগ এটসেট্রা। দ্য রুট অফ দ্য ট্রিজ পেনিট্রেট মানে ঢুকে যায় ডিপ ইনটু দ্য সয়েল, মানে একদম সয়েলের গভীরে ঢুকে যায় এই গাছগুলির রুটসগুলো। কেন না, জলের খোঁজে। কখন না, রেনলেস সামারে। অর্চার্ডস অফ অরেঞ্জ আর গ্রেপসও খুব কমন গাছ, যেটা এই ভেজিটেশনে দেখা যায়। নেক্সট আসছে দেখো হট ডেজার্ট ভেজিটেশন। তো বলেছে দেখো রেনফলটা সাধারণত অ্যাবসেন্ট থাকে কোন কোন ডেজার্টে না, সাহারা ডেজার্ট, কালাহারি ডেজার্ট আর নামিব ডেজার্ট। ডেতে টেম্পারেচারসটা অনেক হাই থাকে, তুলনামূলকভাবে রাত্রিবেলা টেম্পারেচারটা কম থাকে। এটা আমরা জানি, মরুভূমিতে এরকমই হয়, তাই তো দিনের বেলা হাই টেম্পারেচার থাকে, রাত্রিবেলা লো টেম্পারেচার। এখানে থর্নি বুশেস আর শ্রাবস আর গ্রাসেসটা কমন। তাছাড়া দেখো বলেছে দ্য ট্রিজ রিটেন ওয়াটার ইন দেয়ার বডিজ বাই ভেরিয়াস মিনস। তো বলেছে যে গাছেরা কি করে, জল রিটেন মানে ধরে রাখে তাদের বডিতে অনেকভাবে, তাই জন্য তারা সারভাইভ বেঁচে থাকতে পারে খুব গরম কন্ডিশনসে। আর আমরা জানি ওয়েসিসটা পাওয়া যায় ডেজার্টে। ওয়েসিস হচ্ছে ডেজার্ট রিজিয়ন্সের মধ্যে একটা জায়গা যেখানে কিনা জল দেখতে পাওয়া যায়। আর এখানকার গাছ খুব ইজি মনে রাখা, যেটা হচ্ছে খেজুর গাছ, পাম গাছ আর ফ্যান পাম ট্রিজ এই ওয়েসিসের চারপাশে দেখতে পাওয়া যায়। নেক্সট দেখো বলেছে নাম্বার 5, টেম্পারেট গ্রাসল্যান্ড বা ভেল্ড। আমরা আগেও পড়ছিলাম ভেল্ড, তো সেটাই এখানে আবার এসেছে। দেখো বলেছে ইন দ্য কালাহারি ডেজার্টে, যেটা কিনা আমাদের আফ্রিকার সাউথে, আর অ্যালং দ্য কোস্ট অফ দ্য ইন্ডিয়ান ওশান, মানে ইন্ডিয়ান ওশানের যে কোস্টটা রয়েছে, মানে নিচের যে ভি ফর্ম, যে আমাদের ইন্ডিয়ার যে জায়গাটা, সেখানটাতে উইন্টার টেম্পারেচারটা কম থাকে, সামারে আবার টেম্পারেচারটা মডারেট থাকে। সিজনাল রেঞ্জ অফ টেম্পারেচার ইজ হাই, মানে যে এক একটা সিজনের এক এক রকম টেম্পারেচার, মানে ডিফারেন্সটা হাই থাকে। ঠিক আছে, রেনফলের পরিমাণটা ডেজার্ট রিজিয়নের থেকে অবশ্যই বেশি হবে এখানে। তো কী কী গাছ পাওয়া যায় না, পপলার, উইলো গ্রো অ্যাবাভ দ্য হিল স্লোপস, মানে যেখানে হিল রয়েছে সেখানের স্লোপসে এইগুলো পাওয়া যায়। আর এখানকার যে সমতল জায়গা প্লেন্সগুলি কাভার করা রয়েছে উইথ স্মল রাফ গ্রিন গ্রাসেস। ঠিক আছে, মানে ছোটো ছোটো ঘাসে ছোটো ছোটো ঘাস আছে এই সমস্ত প্লেন্সে, আর এটাকেই বলা হয় ভেল্ড। তাহলে বলতে হবে যে আগের যে ডেফিনেশনটা পড়েছিলাম ওখান থেকে এখানে ডেফিনেশনটা বেশি ভালো। তো তোমরা যদি জিজ্ঞাসা করো, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে হোয়াট ইজ ভেল্ড, তো তোমরা কি লিখবে না, দ্য প্লেন্স অফ দ্য টেম্পারেট গ্রাসল্যান্ড রিজিয়ন্স ইন আফ্রিকা ইজ কাভার্ড উইথ স্মল রাফ গ্রিন গ্রাসেস। দিস গ্রাসল্যান্ড ইজ নোন অ্যাজ ভেল্ড। ঠিক আছে, নেক্সট আসছে দেখো নাম্বার 6, মনসুন ডেসিডুয়াস ফরেস্টস। তো বলেছে দেখো রেনফল অকার করে সামারে
অ্যাট দ্য ইস্টার্ন মার্জিন অফ আফ্রিকা, মানে ঠিক আফ্রিকার একদম ইস্টের যে বাউন্ডারি সেখানটাতে, আর ম্যাডাগাস্কার আইল্যান্ডে। উইন্টারটা শুকনো থাকে এই সমস্ত ফরেস্টে। টেম্পারেচারটা সাধারণত মডারেট থাকে সমস্ত সিজনে। এখানে শাল, ব্যাম্বু ট্রি পাওয়া যায়। আর উইন্টারে গাছেরা তাদের লিভস শেড করে দেয় কিসের কারণে? না ময়েশ্চারের ল্যাকের কারণে, মানে আর্দ্রতার অভাবের জন্য। নাম্বার 7, ওয়ার্ম টেম্পারেট বা চায়না টাইপ অফ ভেজিটেশন কোথাকার? ইস্ট কোস্টের। তো দেখো বলেছে দ্য সামার্স আর ফেয়ারলি হট অ্যান্ড ওয়েট ইন দ্য সাউথ ইস্টার্ন কোস্টস। তো আমাদের আফ্রিকার যে সাউথ ইস্টার্ন কোস্ট সেখানের যে সামারটা মানে কম্পারেটিভলি কী থাকে না, গরম আর ওয়েট থাকে, ঠিক আছে, মানে ভেজা ভেজা। দিস ক্লাইমেট ডিরাইভস ইটস নেম অ্যাজ ইট ইজ অলসো এক্সপেরিয়েন্সড ইন ইস্টার্ন চায়না। এই নামটা কেন এরকম হয়েছে চায়না টাইপ অফ ভেজিটেশন? কারণ এরকম এই ক্লাইমেটটা কোথায় দেখতে পাওয়া যায় না, আবহাওয়াটা দেখতে পাওয়া যায় ইস্টার্ন চায়নাতেও। আর এখানে ডেসিডিভাস ভেজিটেশন দেখতে পাওয়া যায়, যেমন কমন ট্রি হচ্ছে ওক ট্রি। এবার আসছে দেখো নাইল বেসিন। তো বলেছে ইজিপশিয়ান সিভিলাইজেশন আমরা জানি যে সারভাইভ করে এসছে নাইল বেসিনে। জলের পরিমাণটা যেটা পাওয়া যায় সেটা খুবই দরকার যে কোনো সিভিলাইজেশনকে বেঁচে থাকার জন্য। এটা আমরা আগে ডিসকাস করছিলাম পার্ট 1 যখন আমি পড়াচ্ছিলাম তখন। অল দ্য এনসিয়েন্ট সিভিলাইজেশনস হ্যাভ দাস ইমার্সড অন রিভার ভ্যালিস। নাইল বেসিন একটা ইম্পর্টেন্ট রিজিয়ন আমাদের ইন আফ্রিকার। ইজিপ্ট ইজ ব্লেসড বাই দ্য রিভার নাইল। এটা আমরা জানি ইজিপ্ট দিয়ে রিভার নাইল ফ্লো করে। ইট উড হ্যাভ বিন আ পার্ট অফ দ্য সাহারা ডেজার্ট বাট ফর দ্য নাইল রিভার। মানে ইজিপ্টটাও পুরো সাহারা ডেজার্টের মতনই হয়ে যেত যদি না নাইল রিভারটা থাকতো। তো নাইল বলেছে ইজ ইনস্ট্রুমেন্টাল। এখানে ইনস্ট্রুমেন্টাল কথাটার মানে হচ্ছে ইম্পর্টেন্ট ইন দ্য ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার, অ্যানিম্যাল রিয়ারিং, যেটা আমি মানেটা অনেকবারই বলেছি যে পশু প্রাণী চড়ানোর জন্য। ইরিগেশন অনেকবার মানে বলেছি যে জল ধান খেতে যখন দেওয়া হয় সেই সিস্টেম। হাইডেল পাওয়ার স্টেশনস আগের দিন বলছিলাম যে হাইড্রো ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য। ট্রান্সপোর্ট আর তাছাড়া ইন্ডাস্ট্রিয়াল মানে কারখানার, আর ইকোনমিক মানে অর্থনীতির গ্রোথের জন্য। It can be said that prosperity of Egypt is due to the presence of river Nile. তো এটা বলা যেতে পারে যে প্রসপারিটি মানে ডেভেলপমেন্ট অফ ইজিপ্টটা কিসের কারণে না নাইল নদীর জন্যই, থাকার জন্য। তাই জন্য ইজিপ্টকে বলা হয় গিফট অফ দ্য নাইল। তো এখান থেকে তোমাদের এই কোয়েশ্চেনটা চলে আসতেই পারে যে হোয়াই ইজ ইজিপ্ট কল্ড দ্য গিফট অফ দ্য নাইল। তো তখন তোমাদের এই যে দেখো ব্র্যাকেট করেছি এই অ্যান্সারটাই লিখতে হবে। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট আসছে দেখো এবার যে নাইল নদীর সম্পর্কে পড়ছি তো সেটার কোর্সটা কীরকম, মানে কিভাবে ফ্লো হচ্ছে। তো দেখো বলেছে যে এটা পরিষ্কার যে ওয়াটার সারা বছর ধরে নাইল রিভারে ফ্লো করে, কিন্তু কিভাবে যায় না দেখো সোর্স অফ হোয়াইট নাইল আর একটা আছে ব্লু নাইল। আমরা পড়েছি আগের পার্টে যে নাইল হচ্ছে দুটো ভাগে সেগ্রিগেট করা হয়, হোয়াইট নাইল অ্যান্ড ব্লু নাইল। তো দেখো বলেছে হোয়াইট নাইলটা কোথার থেকে আসছে না বুরুন্ডি হাইল্যান্ড থেকে, যেটা কিনা একটা প্ল্যাটো, আর ভিক্টোরিয়া লেক থেকে। এটার মধ্যে ইকুয়েটোরিয়াল ক্লাইমেটিক রিজিয়ন দেখা যায়, মানে খুব গরম, ইকুয়েটর এখান থেকে পাস করছে। রেনফল সারা বছর ধরে, সাপ্লাই অফ ওয়াটার ইন রিভার নাইল সারা বছর ধরে। আবার ব্লু নাইলটা কোথার থেকে শুরু হচ্ছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো অবশ্যই পড়বে। তানা লেক অফ ইথিওপিয়ান হাইল্যান্ড থেকে শুরু হচ্ছে। মনসুনটা এখানে বলেছে দেখো ক্লাইমেটিক রিজিয়ন, ঠিক আছে। মনসুন ক্লাইমেটিক রিজিয়ন মানে আমাদের যেমন হট আর মনসুন দু রকমই রয়েছে, ট্রপিক্যাল মনসুন, এখানে মানে বেশি বর্ষা দেখা যায়। রেনফল কখন দেখা যায়? ইন সামার সিজনে। এক্সেস অফ ওয়াটার দেখা যায় নাইল বেসিনে, মানে অনেক এক্সট্রা অ্যামাউন্ট অফ ওয়াটার। এবার দেখো বলেছে যে এই সব কারণের জন্য অকারেন্স অফ ফ্লাড হয় কোথায় না রিভার নাইলের লোয়ার কোর্স মানে শেষের দিকে যে পার্টগুলো,
কখন থেকে কখন না ফ্রম দ্য মান্থ অফ জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। ঠিক আছে, এবার দেখো বলেছে ডিপোজিশন অফ নিউ অ্যালুভিয়াম ইন দ্য 2 ব্যাঙ্কস অফ দ্য রিভার, মানে যে অ্যালুভিয়াম আমরা জানি যে খুব ফার্টাইল হয়, যেটা কিনা হচ্ছে এগ্রিকালচারের জন্য খুব হেল্পফুল। তো ডিপোজিশন অফ নিউ অ্যালুভিয়াম ইন দ্য 2 ব্যাঙ্কস অফ দ্য রিভার, মানে যেটা নাইল নদীর দুটো ব্যাঙ্কসে, ডিউ টু অকারেন্স অফ ফ্লাড। মানে হচ্ছে বন্যার জন্য এই দুটো এই রিভার্সের দুটো ব্যাঙ্কে কি হয় না নতুন নিউ অ্যালুভিয়ামের ডিপোজিশন হয়। ফার্টাইল এগ্রিকালচার ল্যান্ড হচ্ছে তার ফলে, মানে এখানকার এগ্রিকালচারের যে ল্যান্ডটা তার জন্য খুবই ফার্টাইল হয়। এবার দেখো বলেছে আসছে নাইল বেসিন। তো নাইল বেসিন মানে যেখান দিয়ে নাইল নদী যাচ্ছে সেখানকার যে এরিয়াটা সেখানে কীরকম হবে না ডেল্টা রিজিয়ান আছে, যেটা কিনা হলো কায়রো থেকে মেডিটেরিয়ান সি অবধি। এখানে ল্যান্ডটা হচ্ছে ফার্টাইল অ্যালুভিয়াম এগ্রিকালচারাল ল্যান্ড। নেক্সট আসছে নাম্বার 4, লোয়ার কোর্স অফ দ্য রিভার। তো এখানে বলছে এটা কোনখানে না আসওয়ান থেকে কায়রোর মধ্যে দেখা যায়। দ্য রিভার ডিসেন্ডস ইন 6 স্টেপস ফর্মিং 6 ওয়াটারফলস। তো রিভারটাতে 6টা ভাগে ভাগ করা হয়, যেটাতে 6টা ওয়াটারফল ফর্ম করে। মিডল কোর্স অফ দ্য রিভার, এটা হচ্ছে মালাকাল থেকে খারতম রিজিয়ন অবধি। এখানে আনডিউলেটিং স্ট্রেচ অফ সাভানা গ্রাসল্যান্ডস দেখতে পাওয়া যায়। আনডিউলেটিং মানে উবড়ো খেবড়ো, ঠিক আছে। তো এখানে সাভানা গ্রাসল্যান্ডস একটু আধটু দেখতে পাওয়া যায়। নেক্সট দেখো বলেছে আপার কোর্স অফ দ্য রিভার, এটা হচ্ছে লেক ভিক্টোরিয়া থেকে লেক মালাকাল অবধি অফ সুডান। আর নাম্বার 1 সোর্স অফ দ্য রিভার, মানে যেখান থেকে শুরু হচ্ছে সেটা হচ্ছে বুরুন্ডি হাইল্যান্ডস অফ তানজানিয়া। তো এইগুলো দেখো তোমরা যখন পড়বে এই পাশে যে লেফট সাইডে যে ছবিটা আছে সেটা অবশ্যই দেখে পড়ো, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। এবার আসছে দেখো কি বলেছে না এই যে আমরা এতক্ষণ ধরে পড়ছি ফার্টাইল নিউ অ্যালুভিয়াম, তো এখানে কি কি কাল্টিভেট করা হয় না দেখো বলেছে হুইট, বার্লি, প্যাডি, সুগার কেন, এগুলো সব পাওয়া যায়। ইন দ্য ডেল্টা রিজিয়ন অফ নাইল লং স্টেপেল কটন ইজ কাল্টিভেটেড। তো এই যে নাইল নদীর যে ডেল্টা রিজিয়নটাতে কী কী দেখতে পাওয়া যায় না লং স্টেপেল কটন। দ্য ওয়ার্ল্ড নোজ ইট অ্যাজ ইজিপশিয়ান কটন হিসেবে জানে। তো এবার ক্রপস কী কী প্রডিউস হচ্ছে নাইল বেসিনে, এগুলো একটু খেয়াল রাখতে হবে, একটু দেখে নিও, চোখ বুলিয়ে নিও। আচ্ছা, এবার দেখো বলেছে ফ্লাডস ব্রিং আ নিউ লেয়ার অফ অ্যালুভিয়াম, মানে অ্যালুভিয়াম যে আমরা পড়ছি সেটার একটা নতুন লেয়ার এই বন্যা আনে, কিন্তু কি করে না ক্রপসদের নষ্ট করে দেয়, আর হাউসেসদের কোলাপস মানে ভেঙে দেয়। কিল দ্য লাইভ স্টক, জন্তু জানোয়ারদের মেরে ফেলে যাদের চড়ানো হয়। অ্যান্ড লিডস টু লস অফ প্রপার্টি, মানে মানুষজন তাদের বাড়ি ঘর থাকার জায়গা সব হারিয়ে ফেলে। আচ্ছা, তো বলেছে যে কী কী মেজার্স মানে অ্যাকশানস নেওয়া যেতে পারে যাতে কিনা এই ফ্লাড ওয়াটারটা প্রিভেন্ট করা যায়। তো দেখো বলেছে যে ড্যামস আর কন্ট্রোল ফ্লাডস এফেক্টিভলি, মানে বাঁধ যেটা নদীতে করা হয়। তো ওয়াটার যেটা এই ড্যামস থেকে আমরা কি করি না যখন আমাদের দরকার হবে তখন ছাড়া যেতে পারে। তো এরকমই দেখেছে মৈথান ড্যামে রাজার্সি। It has been constructed on the river Barakar at the border of West Bengal and Jharkhand. তো এই ড্যামটা কোথায় না ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডারে। ড্যামসদেরকে তৈরি করা হয়েছে এরকমভাবে রিভার নাইলের উপরেও, যেমন আসমান ড্যাম কনস্ট্রাক্ট করা হয়েছে রিভার নাইলে মেনলি কী করার জন্য না বন্যা আটকানোর জন্য, আর যাতে কিনা জল সাপ্লাই করা যায় ইরিগেশনের পারপাসের জন্য ধান খেতে। এই দুটোই হচ্ছে মেন ফাংশন সবসময় ড্যামের, এটা ইম্পর্ট্যান্ট আছে, এটা কিন্তু নোট করে নেবে। নেক্সট দেখো বলেছে যে তাছাড়াও কিছু অবজেক্টিভ আছে, যেমন হচ্ছে when dams are constructed on a river with a view to fulfill many objectives, মানে যখন ড্যামসদেরকে কোনো রিভারের উপরে বানানো হয় অনেক তার উদ্দেশ্য নিয়ে, তো সেটাকেই বলা হয় মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট। এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে
কাজে এটা ভালো করে পড়বে। আচ্ছা, তো এবার দেখো বলেছে ওয়ার্ল্ডের সবচেয়ে লার্জেস্ট ড্যামই কিন্তু এই আসওয়ান ড্যাম, যেটা আমরা এখন পড়ছিলাম। জেবেল আউলিয়া ড্যামটাকেও তৈরি করা হয়েছে রিভার ব্লু নাইলের উপর। তাছাড়া আছে সেনা রাতাবাড়া ড্যামস রিভার ব্লু নাইলের উপর সুদানে। আর আদার মেজর ড্যামস ইজিপ্টের কী আছে না, লেক নাসির ড্যাম, লেক হামাটি, এসনা আর আসিউট। ঠিক আছে, তো আজকের মতন এই ভিডিওটাতে আমি এতটুকুই রাখলাম। আর তোমাদের হাফ বাকি রয়েছে। হাফ মানে কি, যে 5 পাতা পড়ালাম আর 5 পাতা বাকি রয়েছে, মানে 3/4 হয়ে গেল। আর আমার একটা পার্ট লাগবে কমপ্লিট করাতে, 4th পার্টে এই চ্যাপ্টারটা ফিনিশ হয়ে যাবে। আর আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সারগুলো কিন্তু সঙ্গে সঙ্গেই ডিসকাস করে নিচ্ছি। কাজেই তোমরা যখন ভিডিওটা শুনছো তখন অবশ্যই এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো একবারে লিখে নেবে, তাহলে তোমাদেরই সুবিধা হবে যারা করতে চাইছো এভাবে। আর যারা মানে এভাবে পছন্দ করো না, সেটাই খুব ভালো জিনিস। আমি চাই আমি যেভাবে পড়াচ্ছি লাইন বাই লাইন, তোমরাও সেভাবে লাইন বাই লাইন পড়ো, যাতে কিনা যে কোনো রকম কোয়েশ্চেন আসুক তোমরা যাতে সেটার অ্যান্সার করতে ক্যাপেবল হও। কাজেই তাই জন্যই আমি এরমভাবে লাইন বাই লাইন তোমাদের বোঝাই, যাতে তোমরা বুঝে পড়তে পারো আর তোমাদের একটু হলেও ইন্টারেস্টটা বাড়ে পড়ার, ঠিক আছে, পড়াশোনার প্রতি, মানে এই সাবজেক্টগুলোর প্রতি দাদা। তো আজকের মতন এটুকুই রাখলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আমাকে কমেন্টে জানাতে পারো ক্লাসগুলো বুঝতে পারছো কিনা বা ভালো লাগছে কিনা, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ আজকে তোমরা আমাকে কিন্তু আগ্রহ না দেখালে আমিও এই ভিডিওগুলো বানানোর মোটিভেশনটা পাবো না। আশা করি তোমরা সেটা বুঝতে পারবে আর আমার পাশে থাকবে। তো চলো সবাই মন দিয়ে পড়ো, আবার নেক্সট পার্টে তোমাদের সাথে লাস্ট মানে আলোচনাটা হবে এই চ্যাপ্টারটা নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।